হত্যাযজ্ঞের মধ্যে কঠিন শর্তে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের, প্রত্যাখ্যান হামাসের। একদিনে আরও 17 ফিলিস্তিনি নিহত, দেশে দেশে বিক্ষোভ অব্যাহত। পরমাণু চুক্তিতে রাজি না হলে ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। ওমানে হবে দ্বিতীয় দফার আলোচনা, জানালো তেহরান। রাশিয়া, ইউরোপ সহ অন্য পক্ষের সঙ্গেও চলছে আলাপ। বিতর্কিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে উত্তাল ভারত। পশ্চিমবঙ্গের পর বিক্ষোভের আগুন ছড়িয়েছে আসামেও। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, গণজমায়েত নিষিদ্ধ। এবং ভয়াবহ দাবানলের কবলে মেক্সিকোর 23টি অঙ্গরাজ্য, পুড়ে ছাই 4.5 লাখ একরের বেশি বনভূমি। তীব্র দাবদাহের কারণে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। হামাসকে নিরস্ত্রীকরণের শর্তে মিশরের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিল ইসরায়েল। তবে এতে রাজি নয় হামাস। ফিলিস্তিনের আত্মসমর্পণই ইসরায়েলের মূল লক্ষ্য বলে অভিযোগ সংগঠনটির। এর মধ্যেই গেল একদিনের নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ গেছে 17 ফিলিস্তিনের। পশ্চিম তীরেও অব্যাহত রয়েছে সামরিক অভিযান। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কায়া কাল্লাস জানান, আত্মরক্ষার অধিকার থাকলেও ইসরায়েলের পদক্ষেপ অতিরিক্ত। আবারও গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার উপত্যকাটির খান ইউনিস, সুজাইয়া ও তুফা এলাকায় একের পর এক বিমান হামলা চালায় দখলদার বাহিনী। এতে গেল 24 ঘন্টায় প্রাণ যায় বহু ফিলিস্তিনির। এর মধ্যেই যুদ্ধবিরতির প্রস্তাবে দেখা দিয়েছে নতুন সংকট। মিশরের প্রস্তাবে হামাসকে নিরস্ত্রীকরণের শর্ত রাখার কথা জানায় ইসরায়েল। এদিকে ৪৫ দিনের সাময়িক যুদ্ধবিরতির বদলে ১১ জন জিম্মি মুক্তির শর্তে সীমিত খাদ্য, পানি, ওষুধ প্রবেশে রাজি হয় তেল আবিব। তবুও গাজার অর্ধেকের বেশি এলাকা নিয়ন্ত্রণে রাখতে চায় ইসরায়েলি বাহিনী। তবে আত্মরক্ষার অধিকার থাকলেও ইসরায়েলের পদক্ষেপকে অতিরিক্ত বলে অভিহিত করেছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাস। পশ্চিম তীরেও থেমে নেই ইসরায়েলি সেনাদের অভিযান। অঞ্চলটির তুলকারেম শহরে বাড়িঘর ও দোকানপাটে তল্লাশি চালিয়ে ক্যাফেতে বোমা ছোড়ে দখলদার বাহিনী। নূর শামস শরণার্থী শিবিরেও উচ্ছেদ করা হয় বাসিন্দাদের। পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি তুলেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথি। নাদিম মারজান, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে অব্যাহত রয়েছে বিক্ষোভ, প্রতিবাদ। এরই অংশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবিতে নেদারল্যান্ডসে সমাবেশ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। অন্যদিকে তুরস্কের ইসরায়েল বিরোধী বিক্ষোভ বিশাল জনসমুদ্রে রূপ নেয়। নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে সোমবার উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় ইউনিভার্সিটি অফ আমস্টারডামে। প্রশাসনিক ভবনে ঢুকে পড়েন শতাধিক ফিলিস্তিনপন্থী আন্দোলনকারী। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন ইসরায়েলের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে। আমরা এখানে এসেছি কারণ আমস্টারডাম বিশ্ববিদ্যালয় এখনো ইসরায়েলের সেই সব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক রাখছে যারা গাজায় গণহত্যায় সহায়তা করছে। বিভিন্ন জানালা দিয়ে ব্যানার ঝুলিয়ে এবং ধোঁয়ার বোমা ফাটিয়ে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকেই প্রতিবাদ চালিয়ে যান। কিন্তু 5 ঘন্টা পর ডাচদাঙ্গা পুলিশ জোরপূর্বক ভবনটি দখল করে আন্দোলনকারীদের সরিয়ে দেয়। প্রথমে ব্যানার আর স্লোগানের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শুরু হলেও পুলিশি অভিযানে রূপ নেয় ঘটনাটি। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তার খাতিরে তাদের কর্মীদের ভবন খালি করতে হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য স্বীকার করেছে, গত 1 বছরে জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও অন্যান্য ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক এখনও বহাল রয়েছে। গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলেও। দেশটির ফাতিহি জেলার বেয়াজিদ স্কয়ারে জড়ো হয়ে সমাবেশ করেন হাজার হাজার মানুষ। গাজায় হামলা বন্ধে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির দাবি জানান আন্দোলনকারীরা। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। এদিকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আরও এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ। মোহসেন মাহদাবি নামের সেই শিক্ষার্থীর আইনজীবীর দাবি, গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেয়ায় প্রতিশোধমূলকভাবে গ্রেফতার করা হয়েছে তাকে। মাহদাবির গ্রেফতার যুক্তরাষ্ট্রে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে দেখা দিয়েছে নানা শঙ্কা।
গাজায় গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করলেই যেন শিক্ষার্থীদের 14 শিকে পড়ার সংকল্প করে বসেছে মার্কিন প্রশাসন। বিভিন্ন নীতিমালা তৈরি ও চাপ প্রয়োগের মাধ্যমে চলছে প্রতিবাদ থামানোর তোড়জোড়। তারই ধারাবাহিকতায় মাহমুদ খলিল ও রুমেইসা ওজতুর্কের পর এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহসেন মাহদাভিকে গ্রেফতার করেছে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ। গণমাধ্যম জানায়, মার্কিন নাগরিকত্ব পাওয়ার জন্য ইন্টারভিউ দেওয়ার সময় সাদা পোশাক পরিহিত অস্ত্রধারী এবং মুখ ঢাকা নিরাপত্তা কর্মকর্তারা হঠাৎ তাকে গ্রেফতার করে গাড়িতে করে তুলে নিয়ে যায়। ফিলিস্তিনের পশ্চিম তীরের শরণার্থী শিবিরে বেড়ে ওঠা মোহসেন মাহদাভি 2014 সালে যুক্তরাষ্ট্রে যান। নাগরিকত্ব পাওয়ার পথে তার বাকি ছিল কেবল একটি ধাপ। এর মধ্যেই গাজার সমর্থনে বিক্ষোভে অংশ নেন তিনি। এর আগে 2023 সালের ডিসেম্বরে মার্কিন গণমাধ্যম CBS-এ 60 মিনিটস শোতে সাক্ষাৎকারে তিনি গাজায় ইসরায়েলি হামলাকে গণহত্যা হিসেবে উল্লেখ করেন। তার আইনজীবীর দাবি, গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেওয়ার জন্য তাকে প্রতিশোধমূলকভাবে গ্রেফতার করা হয়েছে। মাহদাভির আটক কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রতিক সময়ে শত শত বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ ছড়াচ্ছেন, যদিও অধিকাংশ ক্ষেত্রেই এসব অভিযোগে প্রমাণের ঘাটতি রয়েছে। এ অবস্থায় তার গ্রেফতার যুক্তরাষ্ট্রের মত প্রকাশের স্বাধীনতা, শিক্ষার্থীদের অধিকার এবং রাজনৈতিক মতের ভিন্নতার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পরমাণু চুক্তিতে রাজি না হলে ইরানের সামরিক হামলার আবারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে ওমানেই দ্বিতীয় দফায় ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা হবে বলে নিশ্চিত করেছে তেহরান। স্থানীয় সময় সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের বিবাদ নতুন কোনো বিষয় নয়। তবে এবার আলোচনার টেবিল আর যুদ্ধের হুমকির ফাঁকে এক নতুন অস্থিরতা শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান দ্রুত সমঝোতায় না এলে পরমাণু স্থাপনা লক্ষ্য করে সামরিক হামলার পথও খোলা আছে। তেহরান অবশ্য দাবি করছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। আর এই ইস্যুকে অজুহাত বানিয়ে পশ্চিমারা ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়াচ্ছে বলেও অভিযোগ করে তেহরান। ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হয়েছে কথিত ইতিবাচক আলোচনা। তবে আলোচনা সরাসরি না হয়ে বার্তা বিনিময়ের মাধ্যমে হয়। 19 এপ্রিল দ্বিতীয় দফা বৈঠকও মাস্কটেই হবে বলে জানায় তেহরান। যদিও এর আগে রোমে বৈঠকের কথা জানিয়েছিল ইতালি ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এ নিয়ে বিভ্রান্তির মধ্যেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই স্পষ্ট জানান, যুক্তরাষ্ট্রের হুমকি ও নিষেধাজ্ঞার মধ্যে সরাসরি বৈঠক সম্ভব নয়। বলেন, যতক্ষণ পর্যন্ত চাপ আর হুমকির ভাষা চলবে ততক্ষণ সরাসরি আলোচনা হবে না। বাঘেই আরো জানান, রাশিয়া, ইউরোপ সহ অন্য পক্ষের সঙ্গেও আলাপ চালিয়ে যাচ্ছে ইরান। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকের প্রশ্নই আসে না বলেও জানান তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরো থাকছে, নীতিমালা পরিবর্তনে অস্বীকৃতি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $200 কোটি তহবিল আটকে দিলেন ট্রাম্প। ঔষধ আমদানিতেও আসতে পারে নতুন শুল্ক আরোপের ঘোষণা। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর জন্য আবারও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দুষলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, নিজের চেয়ে 20 গুণ শক্তিশালী কারো সঙ্গে যুদ্ধে জড়ানো উচিত হয়নি ইউক্রেনের। একই সঙ্গে চলমান যুদ্ধে বেসামরিক নাগরিকদের প্রাণহানির দায় চাপান পুতিন, জেলেনস্কি আর জো বাইডেনের কাঁধে। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, চলতি মাসে আকাশ থেকে ইউক্রেনে এ পর্যন্ত 2000-এর বেশি বোমা ফেলেছে রুশ সেনারা। এদিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর জন্য আবারও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দুষলেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, নিজের চেয়ে 20 গুণ শক্তিশালী কারো সঙ্গে যুদ্ধে জড়িয়ে অন্য দেশের কাছ থেকে ক্ষেপণাস্ত্র পাবার আশা করা উচিত নয়। যখন আপনি যুদ্ধ শুরু করবেন তখন আপনাকে জানতে হবে যে আপনি যুদ্ধে জিততে পারবেন, তাই না? এমনটা হয় না যে আপনি নিজের চেয়ে 20 গুণ বড় কারো বিরুদ্ধে যুদ্ধ করবেন আর তারপর আশা করবেন যে অন্যরা আপনাকে কিছু ক্ষেপণাস্ত্র দেবে। এমনকি চলমান যুদ্ধে পুতিন, জেলেনস্কি আর বাইডেনের কারণে ইউক্রেনের লাখ লাখ মানুষ মারা গেছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে শিগগিরই যুদ্ধবিরতির সম্ভাব্য চুক্তির বিষয়ে আশাবাদী বলেও জানান ট্রাম্প। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। বিতর্কিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে এবার বিক্ষোভে উত্তাল ভারতের বিভিন্ন রাজ্য।
পশ্চিমবঙ্গের পর বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে আসামের কাছাড় জেলায়ও। অগ্নিসংযোগ, পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিষিদ্ধ করা হয়েছে গণজমায়েত। জমি ব্যবস্থাপনায় বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন ঘিরে উত্তাল ভারত। মুসলিমদের জমি অধিকার হরণে সরকারের চক্রান্তের অভিযোগ তুলে রাস্তায় নামেন হাজারো বিক্ষোভকারী। আন্দোলনের আগুন ছড়িয়েছে আসামেও। সোমবার কাছাড় জেলার শিলচরের বেরেঙ্গা এলাকায় রাস্তায় নামেন কয়েকশো বিক্ষোভকারী। রাস্তা অবরোধ করে কালো পতাকা প্রদর্শন ও বিজেপি সরকার বিরোধী স্লোগানে উত্তাল হয় শহর। এ সময় আন্দোলনকারীদের পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের কথা স্বীকার করেছে পুলিশ। আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা হলেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। পরিস্থিতি সামাল দিতে কাছাড় জেলা জুড়ে ১৬৩ ধারা জারি করেছে কর্তৃপক্ষ। এ আইনে ৫ জনের বেশি জমায়েত ও অস্ত্র বহন নিষিদ্ধ। এর আগে শনিবার মুর্শিদাবাদের সহিংসতায় প্রাণ যায় অন্তত ৩ জনের। বসতবাড়ি, দোকানপাট ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। অবরোধ করা হয় গুরুত্বপূর্ণ মহাসড়ক। চলতি মাসে ভারতের পার্লামেন্টে মুসলিম সম্পত্তি ব্যবস্থাপনা আইন সংশোধনের একটি বিতর্কিত বিল পাশ হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে হিন্দুত্ববাদী আখ্যা দিয়ে উত্থাপিত এই বিলের বিরোধিতা করেছে মুসলিম সংগঠন ও বিরোধী দলগুলো। তাদের শঙ্কা, নতুন আইনের ফলে সরকার মুসলিমদের সম্পত্তির ওপর আরও বেশি কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে। এতে বেড়ে যাবে সংখ্যালঘুদের ওপর হামলা ও বৈষম্য। ওয়াকফ আইন সংশোধন মানে আমাদের জমি কেড়ে নেয়া। বিজেপি সরকার শুধু আমাদের অধিকার খর্ব করছে না, বরং মুসলিমদের অস্তিত্ব মুছে ফেলতে চাইছে। এই আইন বাতিল না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। এদিকে বিজেপি সরকার বলছে ওয়াকফ আইন সংস্কার মুসলিমদের জমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনবে। তবে রাজনৈতিক দল ও বিশ্লেষকরা বলছেন মোদী সরকারের এই পদক্ষেপ সংখ্যালঘুদের আরও কোণঠাসা করে তুলবে। তাদের মতে নাগরিকত্ব আইন ৩৭০ ধারা বিলোপ ও একের পর এক বিতর্কিত সংস্কারের ধারাবাহিকতায় এটি একটি নতুন সংযোজন। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। ২০২৫ সালে হজের পবিত্র মৌসুমকে সামনে রেখে কঠোর ব্যবস্থা নিচ্ছে সৌদি সরকার। হজের সময়সীমার মধ্যে অনুমতি ছাড়া সৌদিতে অবস্থানকারীদের জন্য আর থাকছে না কোনো সুযোগ। অননুমোদিত হজ যাত্রীদের ঠাঁই মিলবে না মক্কার কোনো হোটেল, মোটেল বা রেস্ট হাউসে, এমন নির্দেশ দিয়েছে সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়। আরিফুর রহমানের রিপোর্টে বিস্তারিত। আগামী ২৩ এপ্রিল থেকে বৈধ হজ অনুমতিপত্র ছাড়া কোনো প্রবাসী কর্মী মক্কায় প্রবেশ করতে পারবেন না। হজ বা পবিত্র স্থানগুলোর রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিতদের জন্য অনলাইন আবেদন চালু থাকবে নসুক এবং মুকিম পোর্টালের মাধ্যমে। এবছর প্রায় ২০ লাখ মুসলমান হজে অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। সৌদি সরকার জানিয়েছে জাতীয় পরিচয়পত্রে মক্কা উল্লেখ থাকলে কেবলমাত্র সেসব বাসিন্দারা শহরে অবস্থান করতে পারবেন। তবে প্রয়োজনীয় অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। পবিত্র হজ উপলক্ষে সৌদি আরবের নেওয়া এই পদক্ষেপ হজ ব্যবস্থাপনাকে আরো সুশৃঙ্খল ও নিরাপদ করবে বলে আশা কর্তৃপক্ষের। এর আগে হজ সামনে রেখে ১২ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত ওমরা পারমিট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বাংলা নববর্ষ উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে নানা আয়োজন। কলকাতার যাদবপুরে ব্যতিক্রমী শোভাযাত্রা, উৎসবের আমেজ। নীতিমালা পরিবর্তন না করায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $220 কোটি তহবিল আটকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প আবারও স্মার্টফোনের ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন। একই সঙ্গে বিদেশ থেকে ঔষধ আমদানির ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা আসতে চলেছে বলেও জানান ট্রাম্প। হোয়াইট হাউস ও প্রশাসনিক দফতরে আমূল পরিবর্তনের পর এবার বিশ্ববিদ্যালয়ের নীতিমালায় পরিবর্তন আনার আগ্রহ দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ কিছু বিশ্ববিদ্যালয় ও কলেজে পরিবর্তিত নীতিমালার একটি প্রস্তাবও উত্থাপন করেছেন তিনি। এর মধ্যে রয়েছে আন্দোলনে মাস্ক পরিধানে নিষেধাজ্ঞা থেকে শুরু করে শিক্ষক ও কর্তৃপক্ষের ক্ষমতায় লাগাম টানার মতো বেশ কিছু নির্দেশনা রয়েছে। শিক্ষার্থীদের ভর্তিতে বৈচিত্র্য কমানোর নির্দেশও। তবে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতায় হস্তক্ষেপ এড়াতে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, আর তাতেই চটেছেন ট্রাম্প।
বন্ধ করে দিয়েছেন $2.2 বিলিয়ন মার্কিন ডলারের তহবিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় এমন আশঙ্কা থেকেই শুক্রবার তহবিল বন্ধে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করেছিলেন তারা। এদিকে মার্কিন শুল্ক পরিস্থিতি নিয়ে যেন কানামাছি খেলায় মেতেছেন ট্রাম্প। শুক্রবার স্মার্টফোন ও কম্পিউটারের ওপর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে শুল্ক প্রত্যাহারের পর এবার তিনি বলছেন ভিন্ন কথা। তার দাবি, যে কোনো মুহূর্তে স্মার্টফোনের উপর আবারও শুল্ক আরোপ হতে পারে, তবে তা একটি ভিন্ন খাতে অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে। প্রযুক্তি খাতের পরিবর্তে স্মার্টফোনকে সেমিকন্ডাক্টর খাতে অন্তর্ভুক্ত করার কথা ভাবছেন ট্রাম্প বলে জানান হোয়াইট হাউসের কর্মকর্তারা। একই সঙ্গে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ঔষধ খাতেও বড় ধরনের শুল্ক আরোপ করতে চলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রিপাবলিকান দলের তহবিল সংগ্রহ উপলক্ষে হওয়া এক নৈশভোজেও এমন পূর্বাভাস দেন ট্রাম্প। বলেন, ঔষধ খাতে যুক্তরাষ্ট্রকে স্বাবলম্বী করতে চান তিনি। তার এই নতুন শুল্কে ভারত ও চীনের মতো ঔষধ রপ্তানিকারক দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়তে চলেছে বলে আশঙ্কা বিশ্লেষকদের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভয়াবহ দাবানলের কবলে মেক্সিকোর বেশ কয়েকটি অঙ্গরাজ্য। সোমবার পর্যন্ত 23টি রাজ্যে 114টি আগুন সক্রিয় ছিল বলে জানিয়েছে সিভিল প্রোটেকশন কর্তৃপক্ষ। সোমবার পর্যন্ত অন্তত 20টি দাবানল দেখা দিয়েছে সংরক্ষিত প্রাকৃতিক এলাকায়। চলতি বছরের প্রথম 3 মাসে ভয়াবহ দাবানলে মেক্সিকোর প্রায় 4,70,000 একর বনভূমি পুড়ে গেছে, যেখানে গত বছর একই সময়ে ছিল 1/3-এরও কম। দাবানলের জন্য মূলত দায়ী অস্বাভাবিক তাপমাত্রা ও খরা। এবছরের বৃষ্টিপাতও হয়েছে স্বাভাবিকের তুলনায় 32.7% কম। এরই প্রভাবে দেশটির বিভিন্ন জায়গায় প্রায়ই ছড়িয়ে পড়ছে দাবানল। .2 মাত্রার মাঝারি ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, ভূপৃষ্ঠ থেকে প্রায় 13 কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। সোমবার স্থানীয় সময় সকাল 10:08 উলিয়ান শহরের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়। কেঁপে ওঠে লস অ্যাঞ্জেলেসের সান দিয়েগো। এ ঘটনায় 2,50,00,000-এর বেশি মানুষ হালকা থেকে মাঝারি কম্পন অনুভব করেন, তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণ নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলছে সংবাদ সম্মেলন। সরাসরি যাচ্ছে সেখানে। দুর্যোগ, সম্ভাব্য দুর্যোগ যেগুলো হতে পারে সেগুলো আমরা লিস্টেড করেছি। আমরা সেইভাবে প্রিপারেশন থাকবো ইনশাল্লাহ। তো সেইটাই, এবং আমরা একটা উচ্চ পর্যায়ে কমিটি হচ্ছে, সেই কমিটি সার্বক্ষণিকভাবে এটাকে মনিটর করবে, সার্বক্ষণিক মনিটর, এবং এটা ডেডিকেটেড ওয়েতে থাকবে। এদের আর কোনো কাজ নাই। এদের কাজ হচ্ছে চারিদিকে শুধু নজর রাখা, কোন দিক থেকে কোনো এয়ার পকেট আসছে কিনা, কোনো দিক থেকে কোনো ঝড় বৃষ্টি আসছে কিনা, আমাদের ইয়ের মধ্যে টার্বুলেন্স আসছে কিনা। তা আমরা এটার জন্য সদা প্রস্তুত থাকার জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদেরকে বলে দিয়েছেন ওনার সিদ্ধান্ত যে, এবং উনি আমাদেরকে সাপোর্ট দেবেন সেটাতে। আমরা প্রয়োজন হলে এই যে আমরা যে একটা পর্যবেক্ষক এবং আমরা রাখবো, সেখানে আমরা শুধু সব সরকারি লোক হবে না, আমরা বিভিন্ন এক্সপার্ট, যারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক্সপার্টদেরকে আনবো। সেখানে আমরা প্রাইভেট সেক্টর থেকে সেখানে লোক নেব। প্রয়োজনে আমরা ওয়াইডার যে স্টেক হোল্ডার আছে সমাজের, যারা যারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এরকম আমরা সবার কাছে আমরা সাথে নিয়েই এই যাত্রা আমরা করব। এবং আমাদের মনে রাখতে হবে, আমাদের থেকে অনেক দুর্বল দেশ কিন্তু বেরিয়ে গেছে। আমাদের থেকে অনেক দুর্বল দেশ, অ্যাজ রিসেন্টলি অ্যাজ আমাদের ভুটান, আমাদের পার্শ্ববর্তী দেশ, সে বেরিয়ে গেছে। তো ওরা কোভিডের ইমিডিয়েট পরপরই বেরিয়ে গেছে। তো ওরা যদি পারে, আমরা পারবো না কেন? এই জিনিসটা আমাদের সেই কনফিডেন্সটা থাকতে হবে। আপনার এই যে সামোয়া, একটা স্পেসিফিক স্মল আইল্যান্ড, সে বেরিয়ে গেছে। হ্যাঁ, ইকুয়েটোরিয়াল গিনি তো অনেক দূরে, হয়তো দেশকে চিনানো মুশকিল হবে। সেটা হচ্ছে আফ্রিকাতে ছোট্ট একটা দেশ, সে তারাও বেরিয়ে গেছে। তো এখন আমরা যদি বের না হই, বের না হওয়া তো এই প্রশ্নে আসে না। এটা আসলে ইজ এ রং কনসেপ্ট যে আমরা বের হতে চাই না। আমরা অলরেডি, এই উত্তরণ আমি আপনাকে একটা প্লেনের টেক অফের এক্সাম্পল দিয়ে বললাম। আমাদের ওই ফিরে আসা মাঝপথে গিয়ে যে আমরা অ্যাভয়েড করবো যে না, আমাদের এনাফ ফুয়েল নাই, কিংবা আমাদের
ইঞ্জিন একটা সত্যি নষ্ট হয়ে গেছে। আমরা এগুলো আজকে চেক করেছি, আমরা কনফিডেন্স যে আমাদের এনাফ ফুয়েল আছে, আমাদের ইঞ্জিনের অবস্থা ভালোই। তবে হ্যাঁ, সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। নানা আয়োজনে ভারতের পশ্চিমবঙ্গে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। কলকাতার যাদবপুরের শোভাযাত্রা ছিল ব্যতিক্রমী আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। নতুন বাংলা বছরকে স্বাগত জানাতে সকাল থেকেই উৎসবের আমেজ ছিল পশ্চিমবঙ্গ জুড়ে। কলকাতার রাজপথে চোখে পড়ে মানুষের ঢল। কেউ পরেছেন নতুন জামা, কেউ বা লাল পাড় শাড়ি, কেউ আবার হাতে করে এনেছেন শঙ্খ, উলুধ্বনি আর ঢাকের তালে মেতে উঠেছেন সবাই। দক্ষিণ কলকাতার বাঘাযতীনের শোভাযাত্রা দিনের আয়োজনের অন্যতম বলে স্বাভাবিকভাবেই বাঙালির চোখ ছিল সেখানে। অনেকেই পরিবার পরিজন নিয়ে দল বেঁধে পায়ে পা মিলিয়েছেন শোভাযাত্রায়। বছরের প্রথম দিনের এই আয়োজনে বাঙালির চিরাচরিত সংস্কৃতির নানা রূপ তুলে ধরা হয়েছিল বিভিন্ন মোটিভের মধ্য দিয়ে। শুধু শহরের সংস্কৃতি নয়, গ্রামাঞ্চলের বাঙালি কৃষ্টিকে তুলে ধরার চেষ্টাও করেছেন শিল্পীরা। এছাড়াও কলেজ স্ট্রিট, ধর্মতলাতেও বাংলা বর্ষবরণের আয়োজন চোখে পড়ে। রাজ্য সরকারও বাঙালির এই উৎসব সার্বজনীন করার উদ্যোগ নেয়। রবীন্দ্র সদন নন্দন চত্বরে সাংস্কৃতিক আয়োজন করা হয়। গান, কবিতা, নৃত্য আর নাটক দিয়ে সাজানো হয় বর্ষবরণের আয়োজন। শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় পঞ্জিকা অনুসারে এপ্রিলের 15 তারিখ উদযাপন করা হয় বাংলা বছরের প্রথম দিন পয়লা বৈশাখ। এই মঙ্গল শোভাযাত্রায় পা মেলালেন সব বয়সের, সব শ্রেণী পেশার সাধারণ মানুষ এবং শোভাযাত্রা থেকে সকলেই সমস্বরে আওয়াজ তুললেন এবছরটি হয়ে উঠুক গোটা বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বলতম বছর। দক্ষিণ কলকাতার যাদবপুরের বাঘাযতীন এলাকা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ে।